অর্থাৎ মেকানিক্স অফ সলিডস, মেকানিক্স অফ সলিডস অথবা সলিড মেকানিক্স। আজকে আমরা দেখবো হচ্ছে লেকচার 1। ঠিক আছে, তো এই কোর্সের যে সবচাইতে মানে যে গুরুত্বপূর্ণ যে রেফারেন্স বুক, সেটার নাম হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। আর রাইটার হচ্ছে সিঙ্গার এবং পাইটেল, সিঙ্গার এবং পাইটেল। তো এই বইটার পিডিএফ কপি আমার কাছে নাই আর কি। ঠিক আছে, আমি অনেক জায়গায় খুঁজছি, বাট এটার পিডিএফ কপি আসলে অ্যাভেলেবেল না ইন্টারনেটে। তো আমি মানে আজকে বেশ কিছু ছবি মানে আমার কাছে হার্ড কপি আছে, তো ওইটা থেকে আমি মানে মোবাইলের ক্যামেরা দিয়ে আমি বেশ কয়েকটা পেজ স্ক্যান করে, মানে যে যে পেজগুলো আমাদের দরকার ওই পেজগুলো স্ক্যান করে আমি একটা মানে পিডিএফ তৈরি করছি আর কি। তো সেইটা আমি একটু শেয়ার করতেছি, দেখেন। স্যার বইয়ের নামটা আবার একটু বললে ভালো হতো, বইয়ের নাম এবং লেখকের নাম। হ্যাঁ, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই বই, মানে বইয়ের কভার পেজ। ঠিক আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। আর রাইটার হচ্ছে এই যে অ্যান্ড্রু পাইটেল আর হচ্ছে ফার্দিন্যান্দ এল সিঙ্গার। ঠিক আছে, ওকে। মানে আমি মেন বইটা থেকে আমি যে যে পেজগুলো গুরুত্বপূর্ণ আমি সেইগুলোই খালি মানে পিকচার তুলছি আর কি, তাও প্রায় 100-র উপরে। আর আমরা যা যা এখানে পিকচার আছে আমরা সবকিছু স্টাডি করব না, আমরা এখান থেকে অনেক বেছে বেছে আমরা পড়বো। ঠিক আছে, মানে যেগুলো না হইলেই নয় আমি সেগুলা দেখানোর চেষ্টা করব। তো আচ্ছা, এই বইটা কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো চ্যাপ্টার 1 হচ্ছে সিম্পল স্ট্রেস। সিম্পল স্ট্রেস, আচ্ছা, সিম্পল স্ট্রেস মানে হচ্ছে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। ধরেন যে সাপোজ কোনো একটা রড, কোনো একটা রডকে কোনো একটা মেশিনের মাধ্যমে দুই দিক থেকে টানা হচ্ছে, তাহলে কি ওই রডটা টেনশনে থাকবে, তাই না? আবার আমরা যদি ধরেন যে সাপোজ কোনো একটা লাঠি বা কোনো একটা কাঠের কোনো একটা দণ্ড, তাকে যদি আমরা আমাদের হাত দিয়ে দুই দিক থেকে সংকুচিত করি, তাহলে কি সে কম্প্রেশনে থাকবে। এই যে টেনশন এবং কম্প্রেশন বা টেনসাইল স্ট্রেস অথবা কম্প্রেসিভ স্ট্রেস, একেই বলা হয় সিম্পল স্ট্রেস। ওকে, আমি মেনলি আমার এই যে লেকচার ম্যাটেরিয়াল আমি হাতে লিখে তৈরি করছি, আমি মেনলি এখান থেকেই দেখাবো। ঠিক আছে, যেখানে বইয়ের রেফারেন্স লাগবে আমি সেখানে বই থেকে দেখাবো, আদারওয়াইজ আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। দেখেন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আমি একটু আগেই বললাম যে আপনারা এর আগের সেমিস্টারে হয়তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে আসছেন। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকেই আসছে সলিড মেকানিক্স। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মোটামুটি 3টা শাখা আছে, স্ট্যাটিক্স, ডাইনামিক্স আর হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। স্ট্যাটিক্স মানে স্থিতিবিদ্যা, ডাইনামিক্স মানে গতিবিদ্যা, আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা যে কোর্সটা পড়তেছি এই কোর্সের নাম। ঠিক আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বা সলিড মেকানিক্স অথবা মেকানিক্স অফ সলিডস। তো আপনারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে আসছেন এবং আমরা এখন পড়বো হচ্ছে সলিড মেকানিক্স। এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, আমি সেটা একটু আগে বলি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে কোনো একটা বস্তুর উপরে বলের প্রভাব নিয়ে আলাপ আলোচনা করে, কোনো একটা বস্তুর উপরে বলের বাহ্যিক প্রভাব নিয়ে আলাপ আলোচনা করে। ধরেন যে আমরা কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলে সেই বস্তু কতটুকু সরবে বা কোন দিকে যাবে বা আদৌ সরবে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে মানে বাহ্যিক প্রভাব নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর কাজ। আর সলিড মেকানিক্স হচ্ছে কোনো একটা বস্তুর অভ্যন্তরীণ যে প্রভাব সেটা নিয়ে আলাপ আলোচনা করে। সলিড মেকানিক্স হচ্ছে কোনো একটা বস্তুর মানে বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর মধ্যে যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেইগুলো নিয়ে আলাপ আলোচনা করে হচ্ছে কে, সলিড মেকানিক্স। এটা মাথায় থাকবে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে বাহ্যিক প্রভাব আর সলিড মেকানিক্স হচ্ছে অভ্যন্তরীণ প্রভাব।
মানে বলের বাহ্যিক প্রভাব আপনারা পড়ে আসছেন, আর আমরা এই সেমিস্টারে পড়বো হচ্ছে কোনো একটা ফোর্সের অভ্যন্তরীণ প্রভাব। কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে কোনো একটা বস্তুর মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয় বা কি কি সৃষ্টি হয় বা কি হয় আসলে, সেই মানে প্রভাবগুলা বা সেই প্রতিক্রিয়াগুলো আমরা এই কোর্সে পড়ার চেষ্টা করব। প্রথমেই আসছে ডেফিনিশন অফ স্ট্রেস। স্ট্রেসের সংজ্ঞা, ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। আর স্ট্রেস, স্ট্রেস কি জিনিস আমি বলতেছি এখন। The reaction force that is developed inside a material. The reaction force that is developed inside a material, that is resisting force per unit area, is known as stress. It is denoted by sigma. দেখেন, এখানে অনেকের একটা ভুল ধারণা আছে যে স্ট্রেস মানে হচ্ছে আমরা কোনো একটা বস্তুর উপরে যে প্রেসার দেই সেইটা। এটা একটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আমরা কোনো একটা বস্তুর উপরে বাইরের থেকে যে মানে প্রেসার অ্যাপ্লাই করি, যে ফোর্স অ্যাপ্লাই করি, তাকে বলা হয় প্রেসার। আমি আবার বলি, আমরা কোনো একটা বস্তুর উপরে বাইরের থেকে যে বল অ্যাপ্লাই করি, যে বল প্রয়োগ করি, সেই বলকে আমরা যখন ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, মানে বল বাই ক্ষেত্রফল, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, সেইটাকে বলে হচ্ছে প্রেসার। প্রেসার হচ্ছে বাহ্যিক ব্যাপার, ঠিক আছে? আর স্ট্রেস হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার। তো এই যে বস মনে করেন কিছু সীমাবদ্ধতা আছে, মনে করেন আমাদের আজকে ওই পাইলটা মনে করেন ওই পাইলটা তো 6 ইঞ্চি আপ হয়েছে। হ্যাঁ, এখন একবার খাতা ঢুকাইলে সবাই নিজেদেরকে মিউট রাখেন প্লিজ, একটু কষ্ট করে মিউট রাখেন সবাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে প্রেসার হচ্ছে কোনো একটা বস্তুর মানে আমরা বাইরের থেকে যে বল অ্যাপ্লাই করি, সেই বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, সেটা হচ্ছে প্রেসার। আর স্ট্রেস হচ্ছে এই প্রেসারের রিয়াকশন হিসেবে কোনো একটা বস্তুর মধ্যে যে মানে যে রেজিস্টিং প্রেসার তৈরি হয়, সেটা হচ্ছে স্ট্রেস। অর্থাৎ ধরেন যে আমি কোনো একটা বস্তুকে বাইরের থেকে বল প্রয়োগ করছি, তাহলে সেই বলকে রেজিস্ট করতে গেলে কি করতে হবে? বস্তুর মধ্যে কিন্তু কিছু রিয়াকশন ফোর্স তৈরি করতে হবে, তাই না? বস্তুর মধ্যে কিছু প্রতিক্রিয়া বল তৈরি হইতে হবে। সেই প্রতিক্রিয়া বল ডিভাইডেড বাই বস্তুর যে এরিয়া, প্রতিক্রিয়া বল ডিভাইডেড বাই এরিয়া, সেইটা হচ্ছে স্ট্রেস। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে স্ট্রেস হচ্ছে প্রতিক্রিয়া বল ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণে প্রতিক্রিয়া বল কাজ করে বা রিয়াকশন ফোর্স কাজ করে, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস হচ্ছে সম্পূর্ণই একটা ম্যাটেরিয়ালের একদম ভেতরের ব্যাপার। ওকে, তাহলে এখানে সেটাই বলা হচ্ছে দ্য রিয়াকশন ফোর্স, মানে প্রতিক্রিয়া বল, দ্যাট ইজ ডেভেলপড, মানে যেটা তৈরি হয়। এখানে ডেভেলপ মানে তৈরি হওয়া, ডেভেলপ মানে তৈরি হওয়া, ইনসাইড এ ম্যাটেরিয়াল, একটা বস্তুর ভেতরে, দ্যাট ইজ মানে তার মানে, রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল, সেইটাকেই বলা হয় স্ট্রেস। ইজ নোন অ্যাজ স্ট্রেস, মানে স্ট্রেস নামে পরিচিত। ইট ইজ ডিনোটেড বাই সিগমা। ডিনোটেড, ডিনোট মানে প্রকাশ করা বা চিহ্নিত করা, ডিনোটেড বাই সিগমা, তার মানে সিগমা দ্বারা প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয়। তাহলে স্ট্রেসের সোজা কথা সংজ্ঞা হচ্ছে, এত কিছু না লেখলেও চলবে, এই যে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। কেউ প্লিজ ফোর্স পার ইউনিট এরিয়া লিখবেন না, শুধু ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে প্রেসার, আর রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে স্ট্রেস। ওকে, তাহলে সিগমা হচ্ছে পি ডিভাইডেড বাই এ, যেখানে পি হচ্ছে অ্যাপ্লাইড লোড ইজ ইকুয়াল টু রেজিস্টিং ফোর্স, মানে অ্যাপ্লাইড লোডও যা, রেজিস্টিং লোডও তাই। কারণ নিউটনের তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমরা যে পরিমাণে লোড অ্যাপ্লাই করব, হ্যাঁ রাইট, আমরা যে পরিমাণে লোড অ্যাপ্লাই করব, ঠিক সেই পরিমাণ রেজিস্টিং ফোর্স তৈরি হবে। তাই প্রেসার আর স্ট্রেস এর ভ্যালু বা মান হয়তো বা সমান, কিন্তু অর্থ ভিন্ন। ওকে, তাহলে পি হচ্ছে রেজিস্টিং ফোর্স আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে রেজিস্টিং ফোর্সকে আমরা ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে স্ট্রেস সিগমা। সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস। এখানে একটু বলার একটু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে
স্ট্রেস বলতে এখানে বোঝানো হচ্ছে নর্মাল স্ট্রেস বা শুধুমাত্র টেনসাইল অথবা কম্প্রেসিভ স্ট্রেসকে আমরা বোঝাচ্ছি, এবং একে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। অন্য সিম্বল দ্বারা প্রকাশ করলেও হবে, কোনো সমস্যা নাই, সাধারণত সিগমা দ্বারা আমরা লিখি তাই। আচ্ছা, এখন আমরা দেখবো যে মানে স্ট্রেস কয় ধরনের হয়। দেখেন, স্ট্রেস নর্মাল স্ট্রেস মানে টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার স্ট্রেস হইতে পারে অথবা শিয়ারিং স্ট্রেস হইতে পারে, একই কথা। এরপর বেন্ডিং স্ট্রেস হইতে পারে অথবা ফ্লেক্সারাল স্ট্রেস হতে পারে। বেন্ডিং স্ট্রেস আর ফ্লেক্সারাল স্ট্রেস একই জিনিস, একটা বিমের মধ্যে বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সারাল স্ট্রেস তৈরি হয় বা ডেভেলপ করে। আবার টর্শনাল স্ট্রেস একটা টু ওয়ে স্ল্যাবের যে বাইরের দিকের যে কর্নার গুলা থাকে সেই কর্নারে কিন্তু টর্শনাল স্ট্রেস তৈরি হয়, এবং সেই কারণে আমরা কর্নার রেইনফোর্সমেন্ট দেই। ঠিক আছে। তো দেখেন, এখানে স্ট্রেস অনেক ধরনের হয়, নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, টর্শনাল স্ট্রেস। একটা বিম বা একটা কলামের মধ্যে শিয়ার স্ট্রেস তৈরি হয়, বেন্ডিং স্ট্রেস তৈরি হয়, আবার স্ল্যাবের মধ্যে টর্শনাল স্ট্রেসও তৈরি হয়। অ্যাকচুয়ালি টর্শনাল স্ট্রেস বিমের মধ্যেও তৈরি হয়। বুঝতে পারছেন, একটা বিমের মধ্যে শিয়ার স্ট্রেস, ফ্লেক্সারাল স্ট্রেস, টর্শনাল স্ট্রেস, তিন ধরনের স্ট্রেসই তৈরি হয়। আচ্ছা, তো এইগুলো কি আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে নর্মাল স্ট্রেস, বা আমাদের বইতে কি বলতেছে, বইতে বলতেছে সিম্পল স্ট্রেস, একই কথা, নর্মাল স্ট্রেস অথবা সিম্পল স্ট্রেস। The stress that is caused by forces acting perpendicular to an area is known as normal stress. The stress that is caused, ভাগ ভাগ করে পড়বেন, হ্যাঁ, ইংলিশ সেন্টেন্স ভাগ ভাগ করে পড়লে জিনিসটা বুঝতে সহজ হবে। ওই স্ট্রেস যেটা তৈরি হয় কার কারণে, ফোর্সের কারণে, এবং সেই ফোর্সটা এই যে অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু অ্যান এরিয়া। দেখেন এখানে একটা জিনিস, যে ফোর্সের পরে একটা কমা আছে এবং কমার পর কি লেখা আছে, অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু অ্যান এরিয়া। তার মানে এই যে এতটুকু জিনিস অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু অ্যান এরিয়া, এটা কার সম্পর্কে বলা হচ্ছে, এটা হচ্ছে ফোর্সের সম্পর্কে বলা হচ্ছে, কারণ ফোর্সের পরে কমা দিয়ে শুরু করা হয়েছে, তার মানে এটা হচ্ছে ফোর্স সম্পর্কে বলা হচ্ছে। তাহলে কোনো একটা এরিয়া বা কোনো একটা ক্ষেত্রফলের, মানে বস্তুর ক্ষেত্রফল, কোনো একটা ক্ষেত্রফলের লম্বভাবে যে ফোর্স কাজ করে, সেই ফোর্স যে স্ট্রেস তৈরি করে সেটাই হচ্ছে নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস হচ্ছে ওই ফোর্সের দ্বারা তৈরি হয় যে ফোর্স কোনো একটা এরিয়ার পারপেন্ডিকুলার অথবা লম্বভাবে কাজ করে। আমি জাস্ট একটা ফিগার দেখাচ্ছি, একটা ফিগার দেখালেই আপনারা বুঝতে পারবেন। এখানে একটা ফিগার দেখতে পাচ্ছেন, দুইটা বার আছে এখানে, বার 1 আর বার 2। দেখেন দুইটা বারকে একটা নির্দিষ্ট জায়গাতে সাপোর্ট দেওয়া আছে, এবং দুই ধরনের ফোর্স দ্বারা আমরা বারকে কি করতেছি, টান দিচ্ছি নিচের দিকে। এখন দেখেন এই বারের ক্রস সেকশনাল এরিয়া কোনটা, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এইটা, বা এই বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এইটা, তাই না? অর্থাৎ তার লম্ব বরাবর তাকাইলে আমরা যে এরিয়াটা দেখতে পাবো, অর্থাৎ বুঝতে পারছেন, আমরা যদি বারটাকে এখান থেকে কেটে ফেলি তাহলে কি আমরা একটা ছোট্ট একটা এরিয়া দেখতে পাবো না নাকি? ধরেন যে ফর অ্যান এক্সাম্পল, একটা বিমের ক্রস সেকশনাল এরিয়া কোনটা, ধরেন যে বিমের সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ বিমের উইড হচ্ছে 10 ইঞ্চি, হাইট হচ্ছে 12 ইঞ্চি। তাহলে একটা বিমকে যদি মাঝখান থেকে আমরা কেটে ফেলি তাহলে আমরা ওই বরাবর তাকাইলে আমরা কি একটা ক্রস সেকশন দেখতে পাবো, সেই ক্রস সেকশনটা সাইজ কত হবে, একটা রেক্ট্যাঙ্গেল হবে 10 বাই 12 ইঞ্চি। তো দেখেন এখানে এই বারের যে ক্রস সেকশনাল এরিয়া, সেই ক্রস সেকশনাল এরিয়ার লম্বভাবে কিন্তু এই ফোর্সটা কাজ করতেছে। বোঝা যাচ্ছে? এই বারের যে ক্রস সেকশনাল এরিয়া তার লম্বভাবে এই ফোর্স কাজ করছে। একইভাবে এখানেও এর ক্রস সেকশনাল এরিয়ার লম্বভাবে বা পারপেন্ডিকুলার ভাবে এই ফোর্স কাজ করছে। তাই এই ফোর্সের মাধ্যমে যে স্ট্রেস তৈরি হবে সেটাই আমরা বলবো হচ্ছে নর্মাল স্ট্রেস। যেমন এখানে দেখে আমরা স্পষ্ট মানে বুঝতে পারছি যে এই 500 নিউটন বা 5000 নিউটন এই ফোর্স দ্বারা আমরা যখন টান দিব তখন এই বারের মধ্যে কি হবে, টেনসাইল স্ট্রেস তৈরি হবে, টেনশন অথবা টেনসাইল স্ট্রেস তৈরি হবে। সবাই কি বুঝতে পারছেন? বুঝতেছি স্যার, কম কম বেশি বেশি।
আচ্ছা, কম কম বেশি বেশি বলে কিছু নাই, হ্যাঁ, মানে যেখানে বুঝবেন না সেখানে বলবেন আমারে, এই জিনিসটা বুঝতে পারি না আবার বলেন, ঠিক আছে? বাট প্লিজ কেউ চুপ করে থাকবেন ঠিক না। আছে ওকে স্যার। স্যার এখানে যে টর্সিওনাল স্ট্রেস, স্যার এইটা বানানটা এইটা কি আর দিছেন স্যার? হ্যাঁ, TOR, হ্যাঁ, টরশনাল। হ্যাঁ, টর্সনাল হ্যাঁ, স্ট্রেস। টরশন, হ্যাঁ, টরশনাল স্ট্রেস। আচ্ছা, আমি বলি, স্যার থ্যাংক ইউ স্যার। এইগুলো এখন তোলার দরকার নেই, প্লিজ আমরা একটু ক্লাসে মনোযোগ দিই, আমি এগুলো দিয়ে দিব, হ্যাঁ, আমি এগুলা ক্লাসের পরে আমি এগুলা গুগল ক্লাসরুমে আমি আমি আপলোড দিয়ে দিব। এটা তোলার কোনো দরকার নেই এখন খাতায়, আমরা একটু ক্লাসে ওকে স্যার। মনোযোগ মনোযোগ দিই, হ্যাঁ। তাহলে ওকে আমি স্যার, কি বললাম? এটাই ভালো হবে স্যার। হ্যাঁ, জি তাহলে আমি, স্যার, তাহলে আমরা ক্লাস শেষে দেখি। হ্যাঁ, তাহলে স্যার এখন না তুলি স্যার এসব। হ্যাঁ, এটা তোলার দরকার নেই তো, আমি তোলার দরকার হলে প্রথমেই বলতাম, ঠিক আছে? আমি আসলে বুঝতে পারি স্যার নাই যে আপনারা একটু আগে তুলতেছেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। একটু আগে বললে আরো ভালো হতো। ওকে স্যার। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি যেটা বললাম সেটা আমি আবারও বলি, যে কোনো একটা বস্তুর ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে লম্বভাবে যদি কোনো ফোর্স আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেই ফোর্সের মাধ্যমে আমরা কি তৈরি হয়, সেই ফোর্সের মাধ্যমে টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হয়, আর তাকে আমরা একত্রে কি বলি, নরমাল স্ট্রেস। একইভাবে ধরেন যে সাপোজ একটা লাঠি, ধরেন যে গোলাকৃতি একটা লাঠি, অর্থাৎ সার্কুলার বা গোলাকার ক্রস সেকশনের একটা লাঠিকে আপনারা হাত দিয়ে দুই দিক থেকে পুশ করতেছেন বা চাপ দিচ্ছেন, তাহলে কি হবে, ওই লাঠির যে ক্রস সেকশনাল এরিয়া, সেই এরিয়ার উপরই তো আপনারা চাপ দিচ্ছেন, তাই না? আপনারা হাত দিয়ে চাপ দিচ্ছেন কার জি, উপরে, সেই লাঠির ক্রস সেকশনাল এরিয়ার উপরে। সেই লাঠির ক্রস সেকশনের উপরে। হ্যাঁ, বা অন্যভাবে বলতে গেলে সেই লাঠির ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে লম্বভাবে আপনারা প্রেসার দিচ্ছেন বা ফোর্স দিচ্ছেন। এর কারণে ওই লাঠির মধ্যে কিন্তু নরমাল স্ট্রেস তৈরি হবে। ওকে, তাহলে স্ট্রেসের একক হচ্ছে এসআই ইউনিটে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। আমরা নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা প্যাসকেল বলি, অর্থাৎ ফোর্সের একক ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক, ঠিক আছে? আচ্ছা, আর অথবা মেগা মেগা নিউটন পার মিটার স্কোয়ারও হইতে পারে, মেগা নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটাকে আমরা বলি হচ্ছে মেগা প্যাসকেল অথবা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, একই কথা, যে কোনোটাই হইতে পারে। আর যখন ইউএস কাস্টমারি ইউনিট আসবে, ইউএস কাস্টমারি ইউনিট, তখন হচ্ছে স্ট্রেসের একক হবে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার অথবা কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার একে সংক্ষেপে বলা হচ্ছে পিএসআই, পিএসআই। আর কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার বা কিপস পার ইঞ্চি স্কোয়ারকে বলে কেএসআই। ওকে, তাহলে এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দেখবো যে আমরা আমরা কিভাবে, উপরের নিচেরটা কিছু বলতেছেন কেউ? আমি বারবার সবাইকে আমি বলতেছি যে সবাই মিউট করে রাখেন, এখানে অনেক মানে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, আশপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে আমরা একটা বস্তুর মধ্যে আমরা সিম্পল স্ট্রেস বের করতে পারি। দেখেন, a composite bar consists of an aluminium section rigidly fastened between a bronze and a steel section. একটা কম্পোজিট বার এখানে আছে। কম্পোজিট মানে হচ্ছে, মনে রাখবেন যে কম্পোজিট শব্দের অর্থ হচ্ছে যে বিভিন্ন ধরনের বস্তুর সমন্বয়ে যে জিনিস গঠিত হয় তাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট, ঠিক আছে? তাহলে এখানে একটা বস্তু দেখেন আছে যে তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত বা তিনটা ধাতুর সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ আর হচ্ছে স্টিল। তিনটা বস্তুর সমন্বয়ে এই টোটাল বস্তুটা গঠিত, তাই এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজিট একটা বস্তু বা কম্পোজিট বার। consists of an aluminium section rigidly fastened, fasten মানে হচ্ছে দৃঢ়, মানে রিজিডলি মানে দৃঢ়ভাবে, আর ফ্যাসেন্ড মানে হচ্ছে এটা আবদ্ধ আছে অথবা আটকানো আছে, ঠিক আছে? উচ্চারণ হচ্ছে ফ্যাসেন্ড, ফ্যাস্টেন্ড না, কিন্তু ফ্যাসেন, ফ্যাসেন্ড, টি এর উচ্চারণ হয় না। বিটুইন এ ব্রোঞ্জ অ্যান্ড এ স্টিল সেকশন, অর্থাৎ একটা অ্যালুমিনিয়াম বার একটা ব্রোঞ্জ এবং একটা স্টিল বারের মধ্যে আটকানো অবস্থায় আছে, সেটাই বলা হচ্ছে। অ্যাক্সিয়াল লোডস আর অ্যাপ্লাইড অ্যাট দ্য পজিশনস ইন্ডিকেটেড, অর্থাৎ
এই যে যেখানে যেখানে দেখানো আছে এখানে সেখানে সেখানে অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাক্সিয়াল লোড মানে হচ্ছে অ্যাক্সিস বরাবর যে লোড কাজ করে। যেমন ধরেন যে এখানে যে বস্তু আছে, এই বস্তুর অ্যাক্সিস কোনটা বা এই বস্তুর লেন্থ কোনটা? লেন্থ হচ্ছে এইটা, তাই না? আর লেন্থ বরাবর যে সরল রেখা আমরা চিন্তা করতে পারি সেটাই হচ্ছে অ্যাক্সিস বা অক্ষ। লেন্থ বরাবর যে রেখা আমরা চিন্তা করতে পারি সেটাই হচ্ছে অ্যাক্সিস অথবা অক্ষ। আচ্ছা, তাহলে অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করা হয়েছে যেখানে যেখানে দেখানো আছে এখানে এখানে। এখন আমাদেরকে বের করতে হবে যে প্রত্যেকটা সেকশনে কি কি পরিমাণ স্ট্রেস তৈরি হয়েছে। ডিটারমিন দ্য স্ট্রেস ইন ইচ সেকশন। প্রত্যেক সেকশনে কি কি স্ট্রেস তৈরি হয়েছে সেটা বের করতে হবে। ওকে, সেকশন মানে হচ্ছে এক একটা বস্তু। ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, স্টিল। এটুকু হচ্ছে ব্রোঞ্জ, এটা অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে স্টিল। এখন দেখেন এটা হচ্ছে ফিগার, কোশ্চেনে দেওয়া আছে। ব্রোঞ্জের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে এত ইঞ্চি স্কোয়ার, অ্যালুমিনিয়ামের এবং স্টিলেরও ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, প্রত্যেকটা ইঞ্চি স্কোয়ারে দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে এখানে নর্মাল স্ট্রেস বের করতে হবে। এটা আমরা কিভাবে বুঝতে পারতেছি? কারণ দেখেন এখানে একটা বস্তুর অ্যাক্সিস বরাবর টান দেওয়া হচ্ছে অথবা চাপ দেওয়া হচ্ছে, তাহলে এখানে অবশ্যই নর্মাল স্ট্রেস তৈরি হবে। এখানে অন্য কোনো স্ট্রেস তৈরি হবে না, এখানে শুধুমাত্র নর্মাল স্ট্রেস তৈরি হবে। আচ্ছা, তো আমি একটু বলি, মানে জিনিসটা হচ্ছে যে আমি আগেও বলছি, যে ক্লাস শুরুর আগেও বলছি, স্ট্রেস হচ্ছে কোনো বস্তুর অভ্যন্তরীণ বা ইন্টারনাল ব্যাপার, এই যে এখানে লেখা আছে। আর আমরা কোনো একটা বস্তুর মধ্যে যে অভ্যন্তরীণ যে ফোর্স বা যে রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল, সেইটা আমরা তখনই দেখতে পাবো যখন আমরা ওই বস্তুটাকে কেটে ফেলবো বা কাটবো। কোনো বস্তুকে কাটলে বা সেকশন নিলে তার অভ্যন্তরীণ ফোর্স দেখা যায়। তাহলে যে বস্তুর স্ট্রেস বের করতে হবে সেই বস্তুটাকে কি করতে হবে? কাটতে হবে। যে বস্তুর স্ট্রেস বের করতে হবে সেই বস্তুটাকে কাটতে হবে। আমি আবারও বলছি। ওকে, তাহলে ধরেন যে এখন আমরা একটা একটা করে সেকশন কাটবো। আমরা ব্রোঞ্জকে কেটে আমরা বের করবো হচ্ছে ব্রোঞ্জের স্ট্রেস। আবার আমরা অ্যালুমিনিয়ামকে কেটে বা সেকশন নিয়ে আমরা বের করবো হচ্ছে অ্যালুমিনিয়ামের স্ট্রেস। আবার স্টিলকে কাটলে আমরা পাবো হচ্ছে স্টিলের স্ট্রেস। ধরেন যে আমরা প্রথমে কাটবো হচ্ছে ব্রোঞ্জ, তার মানে হচ্ছে আমরা ব্রোঞ্জ বরাবর যে কোনো জায়গা থেকে একটা সেকশন নিব। কাটার অর্থ হচ্ছে সেকশন নেওয়া, ঠিক আছে? একই কথা। তাহলে আমরা ধরেন যে ব্রোঞ্জের যে অংশ আছে, ব্রোঞ্জটুকু আছে, এই ব্রোঞ্জের আমরা যে কোনো অংশ থেকে আমরা এই মানে লাঠিটাকে বা এই দণ্ডটাকে আমরা কেটে ফেললাম, ঠিক আছে? তাহলে কাটলে দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র বাম দিকে শুধুমাত্র এতটুকু আছে, হ্যাঁ? তাহলে এই বাম দিকে যে ফোর্সটা আছে সেইটা আমরা এখানে দেখাই দিছি, আমরা দেখাইছি এখানে। আর কাটার ফলে এই যে আমরা এখান থেকে কেটে ফেললাম, এই কাটার ফলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে ব্রোঞ্জের মধ্যে কি পরিমাণে ইন্টারনাল ফোর্স তৈরি হয়েছে। আর সেইটা হচ্ছে অবশ্যই 400 পাউন্ড হবে। এর কারণ কি? কারণ খুব সিম্পল। দেখেন এতটুকু যে অংশ, এই যে এতটুকু অংশ, এইটুকুকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে অবশ্যই বাইরের থেকে যে পরিমাণে ফোর্স এখানে অ্যাপ্লাই করা আছে এই অংশের উপরে, ভেতরের থেকেও কিন্তু সেই পরিমাণ একটা প্রতিক্রিয়া বল কিন্তু অবশ্যই তৈরি হওয়া লাগবে, তাই না? এটা আমরা সবাই জানি যে বাইরের থেকে যে পরিমাণে বল আমরা অ্যাপ্লাই করব, যদি বস্তুর ভেতরে সেই পরিমাণে প্রতিক্রিয়া বল তৈরি না হয় তাহলে কিন্তু সে কখনোই ইকুইলিব্রিয়ামে থাকবে না। তাহলে যেহেতু বাইরের থেকে 400 পাউন্ড ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাই এর মধ্যে প্রতিক্রিয়া বল তৈরি হবে কতটুকু? 400 পাউন্ড। এবং সেইটা হবে হচ্ছে এই ফোর্সের বিপরীত দিকে। দেখেন এইটা হচ্ছে বাম দিকে এবং এইটা হবে হচ্ছে ডান দিকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ব্রোঞ্জের মধ্যে মানে অভ্যন্তরীণ বল। তাহলে আমরা ব্রোঞ্জের যেহেতু অভ্যন্তরীণ বল পেয়ে গেলাম, তাহলে স্ট্রেসের সংজ্ঞা কি ছিল? অভ্যন্তরীণ বল বা প্রতিক্রিয়া বল ডিভাইডেড বাই বস্তুর ক্ষেত্রফল। তাহলে আমরা এই যে বল, এইটাকে আমরা যখন ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে আমরা ব্রোঞ্জের মধ্যে আমরা স্ট্রেসটা পেয়ে যাব। আচ্ছা, আমি আবার বলি, ব্রোঞ্জের মধ্যে যে প্রতিক্রিয়া বল মানে তৈরি হয়েছে সেইটাকে যখন আমরা ব্রোঞ্জের ক্রস সেকশনাল এরিয়া 1.2 ইঞ্চি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিব, আমরা তখনই ব্রোঞ্জের স্ট্রেস আমরা তখন পেয়ে যাব। এটা কি সবার কাছে ক্লিয়ার এবার? আচ্ছা,
সেটা কি সবার কাছে ক্লিয়ার? আমরা যে কোনো একজন বা দুইজন রেসপন্স করি, বা কারো সমস্যা থাকলে আমরা একটু কথা বলি। মোটামুটি স্যার। আরেকবার একটু রিপিট করলে ভালো হয় স্যার 1.2 তারপর 1.8 এগুলা কিভাবে আসলো? দেখেন এখানে ব্রোঞ্জের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে হচ্ছে 1.2 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে? এই যে ব্রোঞ্জের ক্রস সেকশনাল এরিয়া এখানে দেওয়াই আছে অঙ্কে। তাহলে 400 পাউন্ড হচ্ছে ব্রোঞ্জের মধ্যে রিয়াকশন ফোর্স, আর তাকে আমরা ভাগ করলাম হচ্ছে 1.2 ইঞ্চি স্কোয়ার দ্বারা, অর্থাৎ রিয়াকশন ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, তাহলে সমান সমান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে স্ট্রেস। আমি প্রথম থেকে আরেকবার বলি, যেহেতু আমাকে রিপিট করতে বললেন। আমরা যে বস্তুর স্ট্রেস বের করব, আমরা সেই বস্তুটাকে কেটে ফেলবো, একদম সিম্পল কথা। তাহলে আমরা প্রথমে ব্রোঞ্জের স্ট্রেস বের করতে যাচ্ছি, তাহলে আমরা ব্রোঞ্জ বরাবর আমরা একটা সেকশন নিলাম, ঠিক আছে, যে কোনো জায়গায়। তাহলে সেকশন নিলে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা একটা কথা বলি, যে ধরেন যে সাপোজ আমরা এখান থেকে কাটলাম, ঠিক আছে, যে এই বরাবর আমরা কাটলাম। এখন কাটার পরে আমরা কোন অংশ নিয়ে কাজ করব, বাম দিকের অংশ নাকি ডান দিকের অংশ? কারণ কেটে ফেলার পর কিন্তু পুরো বস্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, বাম দিকে একটা অংশ আছে আর ডান দিকে আর একটা বিশাল অংশ আছে। আমরা কোন অংশ নিয়ে কাজ করব? আমরা যে কোনো একটা অংশ নিয়ে কাজ করতে পারি। আমরা যে অংশ নিয়ে কাজ করি না কেন, আমরা একই উত্তর পাবো, আমরা রেজাল্ট একই পাবো। আমরা চাইলে এই বিশাল অংশ নিয়েও কাজ করতে পারতাম, কিন্তু আমরা কেন করলাম না? আমরা করলাম না কারণ এই পাশে হচ্ছে ফোর্সের পরিমাণ বেশি, ফোর্সের সংখ্যা বেশি, আমাদের ক্যালকুলেশন করতে হবে বেশি, তাই আমরা শুধুমাত্র বাম দিকের অংশ নিয়ে কাজ করতেছি। তাহলে বাম দিকের অংশে শুধুমাত্র একটা এক্সটার্নাল ফোর্স আছে, এবং সেটা হচ্ছে 4000 পাউন্ড বাম দিকে, এবং তার রিয়াকশন হিসেবে ঠিক তার উল্টা দিকে একই পরিমাণ ফোর্স তৈরি হবে। এই ফোর্সটা কিন্তু ব্রোঞ্জের অভ্যন্তরে বা ব্রোঞ্জের ভেতরে তৈরি হয়েছে, বা এটাই হচ্ছে সেই রিয়াকশন ফোর্স। তাহলে এই রিয়াকশন ফোর্সকে আমরা যখন ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ দেব, তখন আমরা ব্রোঞ্জের মধ্যে স্ট্রেস পেয়ে যাব। হ্যাঁ, এটা নিউটনস থার্ড ল, অবশ্যই। যে বাইরের থেকে যে পরিমাণে বাহ্যিক বল অ্যাপ্লাই করা হয়েছে, সেই পরিমাণে প্রতিক্রিয়া বল ভেতরের থেকে ডেভেলপ করতে হবে বা তৈরি হতে হবে, তাহলে একমাত্র এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে বা সাম্যাবস্থায় থাকবে। ওকে, এখন দেখেন আমরা একইভাবে অ্যালুমিনিয়ামকে কাটবো, এই যে অ্যালুমিনিয়ামকে আমরা এখান থেকে কাটবো, এবং একইভাবে আমরা স্টিলকে কাটবো, এবং স্টিলের মধ্যে আমরা স্ট্রেস বের করব, ঠিক আছে? তাহলে এখন আমরা কাটবো হচ্ছে অ্যালুমিনিয়াম, এই যে আমরা অ্যালুমিনিয়ামটাকে এখন কাটবো বা সেকশন নিব। তাহলে এখানে বলা আছে সিমিলারলি পাসিং সেকশনস থ্রু অ্যালুমিনিয়াম এন্ড স্টিল। আমরা এখানে কাটছি হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামকে যখন কাটবো, তখন বাম দিকের অংশ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমরা বাম দিকের অংশ নিয়ে কাজ করব। আপনাদের মধ্যে যদি কেউ চান যে ডান দিকের অংশ নিয়ে কাজ করতে, যদি কারো ভালো লাগে, তাহলে ডান দিকের অংশ নিয়ে কাজ করেও দেখতে পারেন, একই রেজাল্ট আসবে। তাহলে আমরা এখন অ্যালুমিনিয়ামের বাম দিকের অংশ নিয়ে কাজ করব। দেখেন বাম দিকের অংশে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে বাম দিকে 4000 পাউন্ড, আর একটা হচ্ছে ডান দিকে 9000 পাউন্ড। সবাই একটু মনোযোগ দেন, বাম দিকে 4000 এবং ডান দিকে 9000। তাহলে এই দুইটা মিলায় আসলে কত হয়? এই দুইটা মিলায় বাহ্যিক ফোর্স টোটাল কত হয়? 13000। কখনোই 13000 না, কখনোই 13000 না। কেন? কখনোই না, কারণ একটা আছে বাম দিকে আর একটা আছে তার বিপরীত দিকে। অর্থাৎ এই 4000 পাউন্ড একে নিউট্রাল করতেছে এই 9000 পাউন্ড। দেখা যাচ্ছে না? একটা বাম দিকে একটা ডান দিকে, তো অবশ্যই দুইটা বিয়োগ করার পর যা থাকবে সেইটা হবে, অর্থাৎ 5000 পাউন্ড। 5000 পাউন্ড। এটা খুব সিম্পল। ধরেন যে দুইজন মিলে একটা স্কেল নিয়ে টানাটানি করছে, ঠিক আছে? তাহলে দুইজনে যদি ধরেন যে একই পরিমাণ ফোর্স দুই দিকে অ্যাপ্লাই করে বিপরীত দিকে, তাহলে কি ওই বস্তুর কোনো মুভমেন্ট হবে? হবে না। অর্থাৎ দুইটা ফোর্স একে অপরকে কি করবে, ব্যালেন্স করবে। যাই হোক, বুঝতে পারছেন? হ্যাঁ। তো এখানে বাহ্যিক ফোর্স হচ্ছে টোটাল 5000 পাউন্ড, এবং সেটা কোন দিকে বলেন তো? তার ডিরেকশন কোনটা? ডিরেকশন হচ্ছে ডান দিকে, কারণ ডান দিকে দেখেন ফোর্সটা বেশি আছে। এই 4000 কে ব্যালেন্স করার পরেও আরো ডান দিকে থেকে যাবে কত? 5000। হ্যাঁ, 9000 এর দিকে, রাইট। হ্যাঁ, তাহলে এখন এই যে ডান দিকে 5000 পাউন্ড বাহ্যিক ফোর্স থেকে যাচ্ছে, তাহলে একে ব্যালেন্স করতে হলে আমাদের বাম দিকে 5000 পাউন্ড প্রতিক্রিয়া বল উৎপন্ন হতে হবে। এবার আশা করি বুঝতে পারছেন। দেখেন সেই কারণে
এই অ্যালুমিনিয়ামের মধ্যে বাম দিকে 5000 পাউন্ড ফোর্স তৈরি হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমি আবার বলি, এক্সটার্নাল ফোর্স হচ্ছে আছে দুইটা, এবং দুইটা মিলে কি হয় আপনারা নিজেরাই বলছেন, এই দুইটা ফোর্স মিলে আমরা পাচ্ছি হচ্ছে ডান দিকে 5000 পাউন্ড, এবং এই ডান দিকে যে 5000 পাউন্ড আছে তাকে মানে ব্যালেন্স করতে হইলে বাম দিকে 5000 পাউন্ড একটা ফোর্স তৈরি হইতে হবে, অ্যালুমিনিয়ামের অভ্যন্তরে তৈরি হতে হবে, এবং সেটাই হচ্ছে আমাদের পি অ্যালুমিনিয়াম বলছি আমরা বলছি পি অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের মধ্যেকার ফোর্স। তাহলে দেখেন এই 5000 পাউন্ডকে যদি এখন আমরা ভাগ দিয়ে দেই 1.8 ইঞ্চি স্কোয়ার দিয়ে, এই যে অ্যালুমিনিয়ামের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1.8 দেওয়া আছে, তাহলে এইটা দিয়ে যদি আমরা 5000কে ভাগ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যের স্ট্রেস, এবং এটা হচ্ছে 2777.8 পিএসআই বা পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, একে সংক্ষেপে পিএসআই বলে। এখন আমি একটা জিনিস বলি যে দেখেন, আমরা কোনো একটা বস্তু কেটে ফেলার পর, ঠিক আছে, কোনো একটা বস্তু কেটে ফেলার পর যদি কোনো একটা বস্তু কেটে ফেলার পর যদি ফোর্স কাজ করে সেকশন থেকে বাইরের দিকে, তাহলে আমরা বলবো হচ্ছে ওই বস্তুটা টেনশনে আছে বা টানে আছে। যেমন এইখানে আমরা বাম দিকের সেকশন নিয়ে কাজ করছি এবং ফোর্স কাজ করতেছে সেকশন থেকে বাইরের দিকে বা ডান দিকে, সেই কারণে এই ব্রোঞ্জ কিন্তু টেনশনে আছে। এবং দেখেন অ্যালুমিনিয়ামের মধ্যে যে রিয়াকশন ফোর্স, যে অভ্যন্তরীণ বল, যে 5000 পাউন্ড, এইটা কাজ করতেছে হচ্ছে সেকশনের দিকে, সেকশনটা মানে আমরা বাম দিকের সেকশন নিয়ে কাজ করতেছি এবং ফোর্সও কাজ করতেছে বাম দিকে, সে কারণে এই অ্যালুমিনিয়ামটা আছে হচ্ছে কিসে, কম্প্রেশনে আছে। যদি সেকশন থেকে বাইরের দিকে ফোর্স কাজ করে তাহলে সেই বস্তুটা টেনশনে থাকবে, এবং যদি সেকশনের দিকে ফোর্স কাজ করে মানে অভ্যন্তরীণ ফোর্স যদি সেকশনের দিকে, আচ্ছা আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন? ভাই মরে গেছে ভাই। ক্লাসের মধ্যে খাওয়া কিসের? আপনি কোনো খাওয়া হয়ে যাবে। নিজামুল নিজামুল কোথায় ভাই? এ ভাই আসি ভাই। আচ্ছা আমরা সবাই একটু খেয়াল ভাই। করি, আমরা সবাই একটু প্লিজ খেয়াল করি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আমি জি স্যার শুনতে সরি, পাচ্ছি। জি স্যার শোনা আচ্ছা যাচ্ছে স্যার। আসলে সরি, কারণ আমি জানি না কোনো একটা কারণে আমার মানে ইন্টারনেট কানেকশনটা চলে গেছিল, তো যাই হোক, তো মানে আমি যতদূর বলছিলাম সেটা কি বুঝতে পারছিলেন সবাই? জি স্যার। তাহলে যেহেতু জি স্যার, এখানে বিপরীত দিকে একই ফোর্স। মোটামুটি বুঝতে পারছি স্যার। আচ্ছা বিপরীত দিকে না, দেখেন এটা হচ্ছে সেকশনের দিকে, আমি আবারও বলতেছি এটা সেকশনের দিকে। সেকশনটা কি বাম দিকের সেকশন নিয়ে আমরা কাজ করতেছি তো নাকি? দেখেন ফোর্সও আছে বাম দিকে, হ্যালো তার মানে স্যার। সেকশনের দিকে আছে, আর সেই কারণে এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, বা আমরা বলবো এই বস্তুটা কম্প্রেশনে আছে। আচ্ছা আরেকটা দেখেন, স্যার কথা আসে না, স্যার কথা আসে না। কথা ভাঙ্গা ভাঙ্গা হচ্ছে স্যার। এখন কি আচ্ছা এখন কি স্যার clear? আসেন না কথা। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? এখন এখন শোনা যাচ্ছে কথা? স্যার আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্ক খুব বাফারিং করতেছে, দ্যাটস ওয়াই আমরা শুনতে পাচ্ছি না স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা এখন কি অবস্থা নো বলেন? স্যার। এখন শুনতে পাচ্ছেন? না স্যার, হ্যালো, হ্যাঁ এখন মোটামুটি শোনা যাচ্ছে এখন স্যার। শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। কাপাকাপি সব শোনা এখন যাচ্ছে স্যার, বলেন স্যার। এখন স্যার ভালো এখন স্যার। শুনছে স্যার, কন্টিনিউ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ওকে। তাহলে আমরা দেখি একটু
যে আমি এখন লাস্টে আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আমার মনে হয়। সো এখন আমরা বাকি আছে হচ্ছে স্টিল। তাহলে আমরা স্টিলকে যে মাঝখান থেকে কাটবো, আমরা স্টিলকে কাটবো বা আমরা স্টিলের উপরে সেকশন নিব এইভাবে, হ্যাঁ। এবং কাটার পরে আমরা চাইলে বাম দিকের সেকশন অথবা ডান দিকের সেকশন, আমরা যে কোনো একটা সেকশন নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আসেন বাম দিকেরটা নিয়ে কাজ করি। যদি কেউ চান যে ডান দিকেরটা নিয়ে কাজ করবেন তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা স্টিলটাকে কেটে ফেলার পর আমরা বাম দিকের সেকশন নিয়ে কাজ করতেছি। তাহলে এখন একটু দেখেন সবাই, কথা না বললেও হবে, কারণ সবাই কথা বললে আবার অনেক সময় আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না। সবাই দেখা যাচ্ছে সবাই একত্রে কথা বললে আমরা কারোর কথা আসলে ঠিক মতো শুনতে পাচ্ছি না। তো সবাই একটু দেখেন, কেউ না বুঝলে কথা বলেন। এখানে বাম দিকে আছে 4000 পাউন্ড, আবার ডান দিকে আছে হচ্ছে 9000 আর 2000। ডান দিকে কত আছে? ডান দিকে আছে হচ্ছে টোটাল 11000, ঠিক আছে। ডান দিকে আছে টোটাল 11000 আর বাম দিকে আছে হচ্ছে 4000 বাহ্যিক বল বা বাহ্যিক ফোর্স বা এক্সটার্নাল ফোর্স। তাহলে এই তিনটা মিলে মোট কত আছে ফোর্স? এই তিনটা মিলে হচ্ছে 9 আর 2 11, আর সেখান থেকে 4 বিয়োগ করলে আমরা কি পাই? 7000, তাই না? অর্থাৎ এই তিনটা ফোর্স মিলে টোটাল কত ফোর্স আছে? 7000 পাউন্ড। এবং তার ডিরেকশন কোন দিকে? অবশ্যই ডান দিকে, কারণ ডান দিকে বেশি আছে। তাহলে এই বাম দিকের যে সেকশন নিয়ে আমরা কাজ করতেছি, এই সেকশনের উপরে টোটাল বাহ্যিক বল কত? 7000 পাউন্ড, এবং সেটা হচ্ছে ডান দিকে। তাহলে রেজিস্টিং ফোর্স কত হবে? অবশ্যই হবে বাম দিকে, এবং সেইটার মান হবে হচ্ছে 7000 পাউন্ড। দেখেন আমরা সেই কাজটা এখানে করতেছি। স্টিলকে কাটার পরে আমরা স্টিলের মধ্যে যে মানে ইন্টারনাল ফোর্স আমরা সেটা পাচ্ছি 7000 পাউন্ড, এবং তার ডিরেকশন হচ্ছে বাম দিকে, ঠিক আছে। এবং এইটাই হচ্ছে স্টিলের মানে অভ্যন্তরীণ ফোর্স পিএসটি। তো এই অভ্যন্তরীণ ফোর্সকে 7000 পাউন্ডকে যখন আমরা স্টিলের ক্রস সেকশনাল এরিয়া 1.6 দ্বারা ভাগ করছি, তখন আমরা পেয়ে যাব স্টিলের মধ্যে স্ট্রেস। এই যে স্টিলের রিয়াকশন ফোর্স 7000 পাউন্ড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে রিয়াকশন ফোর্স ভাগ ক্রস সেকশনাল এরিয়া সমান হচ্ছে স্ট্রেস বা এত পিএসআই। এবং যেহেতু দেখেন এই ফোর্স এই সেকশনের দিকে কাজ করতেছে, এই যে সেকশনের দিকে কাজ করতেছে, তাহলে এইটা হচ্ছে অবশ্যই কি কম্প্রেসিভ ফোর্স, বা স্টিলটা কিসে থাকবে? কম্প্রেশনে থাকবে, বা সে কম্প্রেসিভ স্ট্রেসে থাকবে। আমরা যাই বলি একই কথা। বা আমরা এভাবেও বলতে পারি যে ওই স্টিলটার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে। কম্প্রেসিভ স্ট্রেস উইল বি ডেভেলপড ইন দ্য স্টিল। তাহলে আমি পুরো প্রবলেমটা একবার আমি রিভিউ করি। এখানে বলা হচ্ছিল যে একটা কম্পোজিট বার আছে, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম এবং স্টিল দিয়ে তৈরি, এবং সেখানে বিভিন্ন রকম অ্যাক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করা আছে। এই যে 4000, 9000, 2000, 7000, এইগুলা সব অ্যাক্সিয়াল ফোর্স। এবং বলা হয়েছিল যে প্রত্যেকটা অংশে আলাদা আলাদা ভাবে স্ট্রেস বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা প্রথমে ব্রোঞ্জকে কাটলাম এবং বাম দিকের সেকশন নিয়ে কাজ করলাম, এবং আমরা ব্রোঞ্জের মধ্যে ইন্টারনাল ফোর্স পেয়ে গেলাম। এরপর আমরা অ্যালুমিনিয়ামকে কাটলাম, এবং অ্যালুমিনিয়ামকে কাটার পর আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে যে ইন্টারনাল ফোর্স বা প্রতিক্রিয়া বল সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5000। এবং এরপর আমরা একইভাবে স্টিলকে কাটলাম, এবং স্টিলের মধ্যে যে রিয়াকশন ফোর্স সেটা আমরা পাইলাম কত? 7000। এবং প্রত্যেকটা রিয়াকশন ফোর্সকে আমরা তাদের নিজ নিজ ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে, আমরা পেয়ে যাচ্ছি তাদের স্ট্রেস। তো প্রত্যেকটা রিয়াকশন ফোর্সকে তাদের নিজ নিজ ক্ষেত্রফল দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে গেলাম তাদের মধ্যেকার স্ট্রেস, তাদের মধ্যের স্ট্রেস বা নরমাল স্ট্রেস। এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল, ঠিক আছে। সবাই একটু প্র্যাকটিস করবেন। আজকের লেকচার শেষ হওয়ার পর সবাই একটু কাইন্ডলি এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আমরা আসতেছি শিয়ারিং স্ট্রেস। শিয়ারিং স্ট্রেস অর্থাৎ স্ট্রেস ছিল নরমাল স্ট্রেস, শিয়ারিং স্ট্রেস, তারপরে হচ্ছে আপনার
বেন্ডিং স্ট্রেস এটসেট্রা। তো এখন আমরা স্টাডি করব হচ্ছে শিয়ারিং স্ট্রেস, এবং শিয়ারিং স্ট্রেসকে অনেক সময় বলে ট্যানজেনশিয়াল স্ট্রেস। ট্যানজেনশিয়াল স্ট্রেস। তো শিয়ারিং স্ট্রেস আমি একটু বইতে দেখাচ্ছি। নর্মাল স্ট্রেস শেষ হওয়ার পর জাস্ট কয়েক পৃষ্ঠা পর এই যে এখানে আমাদের একটা টপিকস আছে, এটা হচ্ছে না, টপিকসের নাম হচ্ছে শিয়ারিং স্ট্রেস অথবা শিয়ার স্ট্রেস, আমরা যাই বলি শিয়ারিং স্ট্রেস অথবা শিয়ার স্ট্রেস। আচ্ছা, তো এখান থেকে এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আমি সংক্ষেপ করে আমার এই লেকচারে আমি লিখছি, দেখেন। আচ্ছা, শিয়ারিং স্ট্রেসকে অনেক সময় ট্যানজেনশিয়াল স্ট্রেস বলা হয়, ট্যানজেনশিয়াল স্ট্রেস। তো আমি একটু বলি যে আমরা একটু আগে দেখে আসলাম নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস হচ্ছে কোনো একটা বস্তুর ক্রস সেকশনের লম্বভাবে আমরা যখন বল অ্যাপ্লাই করি তখন তৈরি হয় নর্মাল স্ট্রেস। আমি এই কথা বারবার বলছি, ক্রস সেকশনের সঙ্গে লম্বভাবে যখন ফোর্স অ্যাপ্লাই করি তখন হচ্ছে তৈরি হয় নর্মাল স্ট্রেস। আর শিয়ার স্ট্রেস হচ্ছে একটু আলাদা। শিয়ার স্ট্রেস হচ্ছে যখন কোনো একটা বস্তুর ক্রস সেকশন বরাবর বা ক্রস সেকশনের সমান্তরালে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি তখন তার মধ্যে তৈরি হবে শিয়ারিং স্ট্রেস। আমি আবার বলি, যখন কোনো একটা বস্তুর ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে সমান্তরালে বা ক্রস সেকশনাল এরিয়া বরাবর আমরা ফোর্স অ্যাপ্লাই করব বাইরের থেকে, তখন তার মধ্যে তৈরি হবে শিয়ারিং স্ট্রেস। আচ্ছা, আমি একটু স্কেচ করে দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, একটা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? আচ্ছা, ধরেন যে সাপোজ এখানে একটা একটা লোহার একটা বার আছে এখানে, আমার ড্র করা আসলে ঠিক মতো হয় নাই, যাই হোক। ধরেন যে এখানে একটা লোহার বার আছে, ঠিক আছে, এইভাবে। তাহলে এই বারের ক্রস সেকশনাল এরিয়া কোনটা হবে? এই যে এই বরাবর যদি আমরা বারটাকে কাটি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে নর্মাল স্ট্রেস কখন তৈরি হচ্ছিল? যখন আমরা দেখেন ক্রস সেকশনাল এরিয়া বরাবর আমরা ক্রস সেকশনাল এরিয়া বরাবর না, সরি, আমরা ক্রস সেকশনাল এরিয়ার পারপেন্ডিকুলার ভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করছিলাম, যে এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, তার লম্বভাবে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করতেছিলাম তখন তৈরি হচ্ছিল হচ্ছে নর্মাল স্ট্রেস। একইভাবে এখন যদি আমরা দেখেন ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরালে যদি ফোর্স অ্যাপ্লাই করি এইভাবে অথবা এইভাবে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই ফোর্সের কারণে এর মধ্যে তৈরি হবে শিয়ার স্ট্রেস। আমি আশা করি এখন কিছুটা বোঝাইতে পারছি। কি বুঝতে পারছেন যে এই বস্তুটার ক্রস সেকশনাল এরিয়া বরাবর সে যেখানেই হোক না কেন, এই যে দেখেন এই যে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্স হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরাল বা ক্রস সেকশনাল এরিয়া বরাবর। তাহলে এই ফোর্সের কারণে এই বস্তুর মধ্যে কি হবে? শিয়ার স্ট্রেস তৈরি হবে। ওকে, তাহলে এই কথাই আবার ইংলিশে লেখা আছে যে দ্য স্ট্রেস দ্যাট ইজ কজড, মানে তৈরি হয় বাই ফোর্সেস অ্যাক্টিং প্যারালাল টু অ্যান এরিয়া। অর্থাৎ ফোর্সটা কিভাবে কাজ করবে? অ্যাক্টিং প্যারালাল টু অ্যান এরিয়া। এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া আর কি। তাহলে ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরালে, প্যারালাল মানে সমান্তরাল, ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরালে যে ফোর্স কাজ করে সেই ফোর্স এর মাধ্যমে যে স্ট্রেস তৈরি হয় সেটাই হচ্ছে শিয়ারিং স্ট্রেস। এন্ড ইট ইজ ডিনোটেড বাই টাউ। এটাকে টাউ দ্বারা চিহ্নিত করা হয়, একটা গ্রিক অ্যালফাবেট, টি এর মতো অনেকটা। তো এটার নাম হচ্ছে টাউ। তাহলে টাউ ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এ, যেখানে ভি হচ্ছে শিয়ার ফোর্স। আচ্ছা, একটু বলে রাখি যে এই যে আমি একটু আগে যে স্কেচ করে দেখাইলাম, এই যে মানে ধরেন যে ক্রস সেকশনাল এরিয়া বরাবর আমরা যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাহলে এই ফোর্সকে আমরা বলবো হচ্ছে শিয়ার ফোর্স। অর্থাৎ যে ফোর্স শিয়ার স্ট্রেস তৈরি করে সেটাই হচ্ছে শিয়ার ফোর্স। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু শিয়ার ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। আমি আবার বলি,
shear stress is equal to shear force divided by cross sectional area, অর্থাৎ tau is equal to v divided by a. ওকে, দেখেন এখানে একটা ছোট্ট এক্সাম্পল আছে। ধরেন যে দুইটা বারকে আমরা সাইড থেকে দেখতেছি, হ্যাঁ, দুইটা পাত, ধরেন যে দুইটা লোহার পাতকে একটা বোল্টের মাধ্যমে জোড়া লাগানো আছে, ঠিক আছে, এবং সেটাকে আমরা সাইড থেকে দেখতেছি। এখন ধরেন যে যদি দুই দিক থেকে আমরা টান দেই পি পরিমাণ ফোর্সে, তাহলে কি হবে একটু চিন্তা করেন তো। আমি জিনিসটার মানে এটা হচ্ছে সাইড ভিউ, আমি দেখাইছি, এটা হচ্ছে সাইড ভিউ। আমি একটু টপ ভিউটা ড্র করে দেখাচ্ছি যে উপর থেকে দেখতে আসলে কেমন লাগবে। ধরেন যে উপর থেকে আমরা দেখতেছি এইটা হচ্ছে একটা লোহার পাত, আর এর সঙ্গে ওভারল্যাপ করে আরেকটা পাত আছে এইভাবে, এইটা হচ্ছে আরেকটা লোহার পাত। এই দুইটা লোহার পাতকে আমরা একটা বোল্টের মাধ্যমে বা একটা নাটের মাধ্যমে আমরা জোড়া লাগাইছি, ঠিক আছে, এখানে হচ্ছে একটা বোল্ট আছে। এখন যদি আমরা এই দুইটা লোহার পাতকে দুই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি বা টান দেই, টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এখন এই বোল্টের মধ্যে কি হবে, এই যে নাট বা বোল্ট আমরা যাই বলি, এই বোল্টের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হবে বা কি প্রভাব পড়বে? দেখেন দুই দিক থেকে যখন টান দিব আমরা, তখন এই বোল্টের যে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এই বরাবর, এই বোল্টের ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরালে কিন্তু টান কাজ করবে। আপনারা কি বুঝতে পারতেছেন যে এই বোল্টের যে ক্রস সেকশনাল এরিয়া, সেই এরিয়ার সমান্তরাল বরাবর টান কাজ করবে বা টেনশন কাজ করবে, তাই তো নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যদি একটু বড় করে দেখাই, জি স্যার, বোঝা যাচ্ছে। সাপোজ এইটা একটা লোহার পাত, ছবি আঁকানো আসলে ভালো হচ্ছে না, মাউস দিয়ে ভালো ছবি আসলে ড্র করা যায় না, যাই হোক, এটা একটা লোহার পাত এবং এইটাকে আমরা একটা বিশাল লম্বা একটা বোল্টের মাধ্যমে আমরা জোড়া লাগাইলাম। এখন যদি আমরা দুই দিক থেকে টান দেই, এভাবে যদি দুই দিক থেকে টান দেই, তাহলে কি হবে দেখেন, এই বোল্টের ক্রস সেকশনাল এরিয়া কোন বরাবর, এই যে এই বরাবর, তাই না? তাহলে এই ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরাল ভাবে কিন্তু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই যে এই ক্রস সেকশনাল এরিয়ার এইটার সমান্তরাল ভাবে কিন্তু আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, একই কথা। হ্যাঁ, তার মানে কি, তার মানে এই বোল্টের মধ্যে শিয়ার স্ট্রেস তৈরি হবে, আর কিছু না, এই বোল্টের মধ্যে শিয়ার স্ট্রেস তৈরি হবে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা একটা ছোট এক্সাম্পল দেখবো, একটা প্রবলেম দেখবো আর কি। এখানে বলা আছে যে a hole is to be punched, একটা গর্ত মানে পাঞ্চ করতে হবে, হোল মানে হচ্ছে গর্ত, আর পাঞ্চ করতে হবে মানে ওই যে আমরা পেপার পাঞ্চ করি না পাঞ্চ মেশিন দিয়ে, তার মানে কি আমরা পেপারের মধ্যে গর্ত তৈরি করি, তাহলে একটা প্লেটের মধ্যে একটা গর্ত তৈরি করতে হবে। a hole is to be punched out of a plate having a shearing strength of 40 ksi, তার মানে ওই প্লেটের শিয়ার স্ট্রেংথ হচ্ছে 40 ksi। আচ্ছা, একটা কথা আমি প্রসঙ্গক্রমে বলে রাখি যে শিয়ারিং স্ট্রেস আমরা এতক্ষণ দেখে আসতেছি, কিন্তু এখানে আবার দেখতেছি কি শিয়ারিং স্ট্রেংথ, স্ট্রেসের সর্বোচ্চ মানকে বলা হয় স্ট্রেংথ। খুব সিম্পলি মাথায় রাখবেন যে স্ট্রেসের সর্বোচ্চ ভ্যালুকে বলা হয় স্ট্রেংথ। তাহলে ওই প্লেট সর্বোচ্চ কতটুকু শিয়ার স্ট্রেস সহ্য করতে পারে? মাত্র 40 ksi, মাত্র 40 ksi, এবং দ্য কম্প্রেসিভ স্ট্রেস ইন দ্য পাঞ্চ ইজ লিমিটেড টু 50 ksi। তার মানে হচ্ছে যে জিনিসটার মাধ্যমে আমরা প্লেটটাকে ফুটা করব, সেই জিনিসটা সর্বোচ্চ কতটুকু কম্প্রেসিভ স্ট্রেস সহ্য করতে পারে? মাত্র 50 ksi। এই দুইটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, আমাদের লিমিটেশন। তাহলে এখন বের করতে হবে, মানে এই দুইটার উপর ভিত্তি করে বের করতে হবে যে দ্য ম্যাক্সিমাম থিকনেস অফ প্লেট, দ্য ম্যাক্সিমাম থিকনেস অফ প্লেট, প্লেটের সর্বোচ্চ থিকনেস, ফ্রম হুইচ মানে যার থেকে a hole 2.5 inch in diameter can be punched, প্লেটের সর্বোচ্চ থিকনেস যে প্লেট থেকে 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্ত তৈরি করা যাইতে পারে। জিনিসটা বুঝতে পারছেন? এখানে দুইটা শর্ত আছে। আচ্ছা, আমি একটু দেখাই।
এই যে এইটা হচ্ছে ফিগার, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে প্লেট, আমরা সাইড থেকে দেখতেছি, এইটা হচ্ছে একটা গোলাকার প্লেট, এবং আমরা একটা পাঞ্চের মাধ্যমে বা একটা পাঞ্চ মেশিনের মাধ্যমে আমরা এই প্লেটটাকে এইভাবে পাঞ্চ করার চেষ্টা করব, বা আমরা প্লেটের মধ্যে একটা হোল তৈরি করব। আমরা প্লেটের মধ্যে একটা হোল বা একটা গর্ত তৈরি করব। এখন এখানে শর্ত দেওয়া আছে যে এই প্লেটের শিয়ারিং স্ট্রেংথ হচ্ছে মাত্র 40 কেএসআই, এবং এই যে পাঞ্চার, এই যে পাঞ্চ, এই পাঞ্চের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস মাত্র 50 কেএসআই। তাহলে এই দুইটা সীমাবদ্ধতার উপর মানে ভিত্তি করে আমাদেরকে বের করতে হবে যে প্লেটের সর্বোচ্চ থিকনেস কত, যে প্লেটের মধ্যে আমরা একটা 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্ত আমরা তৈরি করতে পারবো। এখানে গর্তের ডায়ামিটার ফিক্স করে দেওয়া আছে, সেটা হচ্ছে 2.5 মিটার, সরি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্ত আমরা তৈরি করতে পারবো। তো সেই প্লেটের থিকনেস কত? তো আমরা কি কোশ্চেন বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ইফ দ্য প্লেট ইজ এত ইঞ্চি থিক, মানে যদি ওই প্লেটটা 0.25 ইঞ্চি মোটা হয়, তাহলে আমরা ডিটারমিন দ্য ডায়ামিটার অফ দ্য স্মলেস্ট হোল দ্যাট ক্যান বি পাঞ্চড, অর্থাৎ তখন আমরা কতটুকু ডায়ামিটারের গর্ত তৈরি করতে পারবো। দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনে ডায়ামিটার মানে গর্তের ডায়ামিটার দেওয়া আছে 2.5 ইঞ্চি, এবং বলা আছে যে সেই প্লেটের থিকনেস কত হবে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে উল্টা, থিকনেস দেওয়া আছে এবং বলা আছে যে গর্তের ডায়ামিটার কত হবে। আচ্ছা, আমরা কি কোশ্চেনটা বুঝতে পারছি? একটু রেসপন্স করি, যে কোনো একজন বা দুইজন। আচ্ছা, আমরা একটু রেসপন্স করি। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। কোশ্চেনটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নাম্বার এ প্রথম প্রবলেমটা শুরু করি। জি স্যার। প্রথম প্রবলেমটা হচ্ছে যে ওই প্লেটের, অর্থাৎ যে প্লেটের মধ্যে আমরা গর্ত তৈরি করতেছি, ওই প্লেটের থিকনেস আমরা বের করব, এবং গর্তের ডায়ামিটার দেওয়া আছে 2.5 ইঞ্চি। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করেন, যে এখানে যে জিনিসটা বুঝতে হবে মেনলি, প্রথম প্রশ্নে শুধু স্যার থিকনেসটাই বের করবো, শুধু ডায়ামিটার এটা দেওয়া আছে। হ্যাঁ, রাইট রাইট। আর দ্বিতীয় কোশ্চেনে উল্টা। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে জিনিসটা বুঝতে হবে সেইটা হইতেছে যে কোন স্ট্রেস কোন কোন এরিয়ার উপরে কাজ করতেছে। আমি আবারও রিপিট করি। উল্টা স্যার আমরা। হ্যাঁ, আচ্ছা, একটু আমার কথা শুনেন, যে এখানে যেটা বুঝতে হবে বা যেটা বোঝার মতো বিষয়, সেটা হচ্ছে যে কোন এরিয়ার উপরে কোন স্ট্রেস কাজ করতেছে, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেস এখানে কোন এরিয়ার উপরে কাজ করছে, আবার এখানে শিয়ার স্ট্রেস কোন এরিয়ার উপরে কাজ করতেছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এইসব অঙ্ক কোনো ব্যাপারই না। বুঝতে পারছেন? এখন আমি একটু দেখাই। ধরেন যে এখানে যে একটা পাঞ্চ আছে, পাঞ্চ মানে হচ্ছে যার মাধ্যমে আমরা গর্ত করব। এখন এই পাঞ্চের উপরে আমরা বাইরের থেকে যে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই পাঞ্চের মধ্যে কি স্ট্রেস তৈরি হচ্ছে? অবশ্যই কম্প্রেসিভ স্ট্রেস। এটা কিন্তু বুঝতে হবে যে এই পাঞ্চের মধ্যে তৈরি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, কারণ আমরা এই পাঞ্চের ক্রস সেকশনাল এরিয়ার লম্বভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি বাইরের থেকে। তাহলে পাঞ্চের মধ্যে তৈরি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, এবং ওই একই স্ট্রেস, ওই কম্প্রেসিভ স্ট্রেস এই যে কি এইখানে গর্ত করার চেষ্টা করবে না? এই বরাবর প্লেটটাকে ফুটা করার চেষ্টা করবে না? অবশ্যই করবে। তাহলে ওই কম্প্রেসিভ স্ট্রেসটাই হচ্ছে এই স্যার প্লেটের কথা জন্য যাচ্ছে শিয়ার না। স্ট্রেস। আচ্ছা, তাহলে পাঞ্চের মধ্যে তৈরি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, এবং ওই কম্প্রেসিভ স্ট্রেসটাই হচ্ছে এই প্লেটের মধ্যে শিয়ার স্ট্রেস। এই প্লেটের মধ্যে শিয়ার স্ট্রেস, পাঞ্চের মধ্যে যেইটা কম্প্রেসিভ স্ট্রেস, এই প্লেটের মধ্যে ওইটাই শিয়ার স্ট্রেস। এখন স্যার কি কথা যাচ্ছে না, আটকে পড়তেছে শুধু। আচ্ছা, কথা বুঝতে সমস্যা হচ্ছে না?
না স্যার আমরা সবাই বুঝতে পারতেছি, ওনার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আমি যেটা এখন বলছিলাম এটা কি ক্লিয়ার? এখন স্যারের নেট ঠিক আছে, বাট অন্যান্যরা নেট মনে হয় একটু বাফারিং করছে আর কি। আচ্ছা, তাহলে দেখেন যে পাঞ্চের মধ্যে যে কম্প্রেসিভ স্ট্রেস ওইটাই আবার এই প্লেটের মধ্যে শিয়ার স্ট্রেস। এখন এই যে যে প্লেটটা ফুটা হবে, এই প্লেটটা ফুটা হওয়ার পর চিন্তা করেন যে প্লেটে ধরেন যে একটা গর্ত আমরা তৈরি করছি, তাহলে গর্ত তৈরি হওয়ার পর ওই গর্তের ভেতরের যে চারপাশের এরিয়া, ওই এরিয়ার উপরে কিন্তু শিয়ার স্ট্রেস কাজ করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ ধরেন যে প্লেটটা ফুটা করার পর, একটা প্লেট যদি আমরা ফুটা করি, তাহলে ফুটা করার পর ওই ফুটার মধ্যের যে চারপাশের যে এরিয়া, প্লেটের ফুটার মধ্যের যে চারপাশের যে এরিয়া, ওই এরিয়ার উপরেই কিন্তু এই দেখেন ওই ক্রস সেকশনাল এরিয়ার উপরেই কিন্তু এই শিয়ার স্ট্রেসটা কাজ করতেছে, তাই তো নাকি? জি স্যার। প্লেটটা এই বরাবর ফুটা হবে এবং সেই যে বরাবর ফুটো হচ্ছে ওই বরাবরই স্যার স্ট্রেসটা কাজ হ্যাঁ করতেছে। ওই বরাবরই স্ট্রেসটা কাজ করতেছে, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়ার প্যারালালে কিন্তু স্ট্রেস কাজ করতেছে। এবং সেই কারণে আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে প্লেটের মধ্যে তৈরি হচ্ছে শিয়ার স্ট্রেস এবং পাঞ্চের মধ্যে তৈরি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। ওকে, তাহলে এখন আমরা ওই কাজটাই ওইটাই মানে যে জিনিসটা বললাম এইটা আমরা কাজে লাগাবো, যে আমরা আগে বের করব যে কতটুকু ফোর্স আমরা অ্যাপ্লাই করতেছি, কম্প্রেসিভ ফোর্স। আমরা সবাই জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আমি শুরুতে বলছি যে এখন আবারও আমি বলছি যে স্ট্রেস সমান সমান ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমরা আর গুণ করলে কি পাই? ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। একদম সিম্পল একটা ব্যাপার। তাহলে কম্প্রেসিভ ফোর্স ইজ ইকুয়াল টু কম্প্রেসিভ স্ট্রেস ইনটু এরিয়া। এরিয়া মানে হচ্ছে কোন এরিয়া, যে এরিয়ার উপরে ওই কম্প্রেসিভ স্ট্রেস কাজ করতেছে। তাহলে দেখেন এখানে পাঞ্চের কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া আছে অঙ্কে 50 কেএসআই, এটা অঙ্কে দেওয়া আছে, আর আমরা এরিয়া দিয়ে গুণ দিচ্ছি। এখন পাঞ্চ হচ্ছে গোলাকার, ঠিক আছে? এটা আমরা কিভাবে বুঝতেছি? কারণ দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে যে গর্ত তৈরি হবে তার ডায়ামিটার হচ্ছে 2.5 ইঞ্চি, আর ডায়ামিটার মানেই হচ্ছে কি ওই গর্ত কি গোলাকার, তাই না? ওই গর্ত বা ওই হ্যাঁ ওই পাঞ্চটা হচ্ছে গোলাকার, আর গোলাকার জিনিসের ক্ষেত্রফল কত? π/4 ইন্টু ডি স্কোয়ার, π/4 ইন্টু ডি স্কোয়ার, যেখানে ডি মানে ডায়ামিটার। তাহলে গর্তের ডায়ামিটার দেওয়া আছে কত? 2.5 ইঞ্চি। একটু খেয়াল করে দেখেন যে গর্তের যে ডায়ামিটার ওইটাই কিন্তু পাঞ্চের ডায়ামিটার হবে, তাই না? খুব সিম্পল, কারণ পাঞ্চ যতটুকু মানে ডায়ামিটারের হবে সে তো ততটুকু গর্ত তৈরি করবে। 2.5 ইঞ্চি নাকি? হ্যাঁ 2.5 ইঞ্চি, এবং গর্তের ডায়ামিটারটাই হচ্ছে পাঞ্চের ডায়ামিটার, তাই না? কারণ পাঞ্চ যতটুকু বড় হবে বা যতটুকু মোটা হবে সে তো ততটুকু গর্তই তৈরি করবে। ওকে জি স্যার। মানে স্যার তাহলে যেটা স্যার পাঞ্চ করা হয়েছে ওইটাই 2.5 ইঞ্চি। হ্যাঁ ওইটা 2.5 ইঞ্চি। আচ্ছা, তাহলে কম্প্রেসিভ স্ট্রেসকে যদি আমরা পাঞ্চের এরিয়া দ্বারা গুণ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে পাঞ্চের উপরে আমরা কি পরিমাণে কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে সেইটা, বা আমরা কি পরিমাণে বাহ্যিক বল অ্যাপ্লাই করলাম সেইটা, এত কিপস। তাহলে এইটাই কিন্তু এই প্লেটের জন্য শিয়ার ফোর্স। আমি আগেও বলছি আবারও বলতেছি, এই বাইরের যে ফোর্স এইটাই কিন্তু এই প্লেটের জন্য শিয়ার ফোর্স হিসেবে কাজ করে। ওকে, তাহলে হেয়ার কম্প্রেসিভ ফোর্স ফর দ্য পাঞ্চ ইজ ইকুয়াল টু শিয়ার ফোর্স ফর দ্য প্লেট। অর্থাৎ পাঞ্চের জন্য যেটা কম্প্রেসিভ ফোর্স, প্লেটের জন্য আবার ওইটাই শিয়ার ফোর্স। তাহলে আমরা লিখতে পারি যে শিয়ার ফোর্স ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেস ইনটু শিয়ারিং এরিয়া। শিয়ার ফোর্স ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেস ইনটু শিয়ারিং এরিয়া। ওই যে ওই ফর্মুলা, ফোর্স সমান সমান স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে আমরা দেখেন শিয়ার ফোর্সের মান বসাই দিলাম 245.4 কিলো পাউন্ড। কিপস মানে হচ্ছে কিলো পাউন্ড, তাহলে 245.4 আমরা বসাই দিলাম সমান সমান শিয়ার স্ট্রেস। প্লেটের শিয়ার স্ট্রেস দেওয়া আছে অঙ্কে, কত দেওয়া আছে? 40 কেএসআই। আমরা ওই 40 এখানে বসাই দিলাম ইনটু পাই ইনটু, আচ্ছা এটা আমি একটু বলি, ব্যাখ্যা করার দরকার আছে। শিয়ারিং এরিয়া, এখন শিয়ারিং এরিয়া আমরা কিভাবে পাবো? সবাই একটু মনে মনে চিন্তা করেন। শিয়ারিং এরিয়া হচ্ছে কোনটা? একটা প্লেটের মধ্যে গর্ত হওয়ার পর গর্তের ভেতরের যে চারপাশের এরিয়া সেটাই হচ্ছে শিয়ারিং এরিয়া। তাহলে ওই এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি? ওই এরিয়াটা আমরা কিভাবে বের করব?
ওই এরিয়াকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে চিন্তা করতে পারি, ওই এরিয়াকে আমরা একটা চতুর্ভুজ হিসেবে চিন্তা করতে পারি, যে চতুর্ভুজের একটা বাহু হচ্ছে বৃত্তের পরিধি বা গর্তের পরিধি, আর আরেকটা বাহু হচ্ছে প্লেটের থিকনেস। জিনিসটা কি বুঝতে পারতেছেন সবাই? মানে কল্পনা করতে পারছেন? জি স্যার। আমি আরেকবার বলি, প্লেটের মধ্যে গর্ত হওয়ার পর গর্তের চারপাশে যে এরিয়া আছে ওই এরিয়াটাই হচ্ছে শিয়ারিং এরিয়া। এবং ওই এরিয়াটা আমরা কিভাবে বের করব? বৃত্তের পরিধি বা গর্তের পরিধি ইনটু প্লেটের থিকনেস। কারণ আমরা কি জানি যে বৃত্তের পরিধি আসলে কি? বৃত্তের পরিধি হচ্ছে 2πr অথবা পাই ইনটু ডি। অর্থাৎ একটা বৃত্তকে যদি আমরা একটা সরল রেখার মতো করে চিন্তা করি, তাহলে সেই সরল রেখার দৈর্ঘ্যই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি ইনটু প্লেটের থিকনেস, এটাই হচ্ছে ওই শিয়ারিং এরিয়া। এবং সেই এরিয়াটা হচ্ছে এই যে এইটা, অর্থাৎ পাই ডি ইনটু থিকনেস, পাই ইনটু ডি, এটা হচ্ছে পরিধি, আর টি দ্বারা গুণ করার পর আমরা পাইলাম হচ্ছে শিয়ারিং এরিয়া। বৃত্তের পরিধি ইনটু প্লেটের থিকনেস সমান সমান শিয়ারিং এরিয়া। আমরা ধরে নিছিলাম যে লেট থিকনেস অফ প্লেট সমান টি, কারণ এইটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করতে পারবো যে টি ইজ ইকুয়াল টু 0.781 ইঞ্চি। অর্থাৎ 0.781 ইঞ্চির একটা মানে 0.781 ইঞ্চি মোটা একটা প্লেটের মধ্যে আমরা একটা 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্ত আমরা করতে পারবো। এবং এই গর্ত করলে যে দুইটা শর্ত দেয়া ছিল ওই দুইটা শর্ত ফুলফিল হবে। অর্থাৎ প্লেটের মধ্যে যে শিয়ার স্ট্রেস সেটাও 40 কেএসআই এর নিচে থাকবে, আবার পাঞ্চের মধ্যে যে কম্প্রেসিভ স্ট্রেস সেটাও 50 কেএসআই এর নিচে থাকবে। আমরা কি স্যার কম্প্রেসিভ স্ট্রেংথ কে পিএসআই দিয়ে আর শেয়ারিং স্ট্রেস কে কেএসআই দিয়ে কি ইয়ে করছি? না না, দুইটা স্ট্রেসই কেএসআই তে আছে। দেখেন দুইটা স্ট্রেসই কেএসআই তে দেওয়া আছে। হ্যাঁ, দেখেন কেএসআই পিএসআই এটা কোনো বিষয় না। কেএসআই হচ্ছে কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, আর পিএসআই হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। কেএসআই কে আমরা 1000 দিয়ে গুণ দিলে আমরা কি পাবো? আমরা পিএসআই পাবো, তাই না? পিএসআই পাবো, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে মানে এই প্রবলেমটা সবাই একটু দেখবেন। হ্যাঁ, লেকচার শেষ হওয়ার পরে এই প্রবলেমটা একটু দেখবেন, না হলে কিন্তু এটা মাথার থেকে আপনার হারিয়ে যাবে আর কি। মানে আমি দেখা যাচ্ছে লেকচার দিলাম এখন, আর আপনি দেখতেছেন 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর, তাহলে কিন্তু এই টোটাল জিনিসটাই আপনি কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে? তো এটা অবশ্যই ক্যালকুলেশনটা একটু করে দিলে ভালো হতো স্যার। এই যে টিটা কিভাবে বাম পাশে এনে কোন না, এটা আমি বলি, আমি বলি শুনেন, এইগুলা নিজে নিজে চেষ্টা করতে হবে, এইটুকু জিনিস নিজে নিজে পারতে হবে, না হলে হবে না। এই যে 245 কে আমরা ভাগ দিছি 40 ইন্টু পাই ইন্টু 2.5 দিয়ে ভাগ দিয়ে আমরা বের করছি টি এর মান। এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো পারতে হবে, না পারলে নিজে আবারও চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে, মানে হ্যাঁ বলেন। 40 স্যার যে পাইটা দিচ্ছেন স্যার 3.1 দিতে হবে এখানে পায়ের ম্যানটা 40 ইনটু যে পায়ের যে দেওয়া আছে সিম্বল পায়ে, ওখানে কি স্যার 3.1416 দিয়ে গুণ করতে হবে কি না? হ্যাঁ অবশ্যই, পায়ের জায়গায় বসাইতে হবে 3.14। হ্যাঁ জি স্যার। পায়ের মান যেটা আসে ওইটা আর কি ভাই, 3.14 দিয়ে ইনটু 2.5, তারপরে টি এর মানটা বের হবে, তারপরে টি এর মানটা বের হবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ সেটাই। এই যে 245 কে 245 ডিভাইডেড বাই 40 ইনটু পাই ইনটু 2.5 এবং পায়ের মান আপনারা বসাই দিবেন। ঠিক আছে? ওকে, তাহলে আসলে খুবই আনফরচুনেটলি আমার ল্যাপটপে আসলে চার্জ নাই। জি স্যার। আজকের মানে লেকচার আসলে এখানে শেষ করতে হচ্ছে।